হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফিকশন হান্ট। ফিকশন হান্টে আজকে শুনবেন লেখিকা ইশিকা হাজরার কাহিনী মিথ্যার আড়ালে। গল্প পাঠে আমি প্রীতম। তো দেরি না করে শুনতে থাকুন আমাদের আজকের হাড় হিম করা এক কাহিনী, লেখিকা ইশিকা হাজরার কলমে মিথ্যার আড়ালে। কোনো এক গোপন রহস্যে চারপাশটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে কালো অন্ধকারের অতলে। সেই অতল অন্ধকারের মধ্যে দিয়েই হেঁটে চলেছে অভিক। যত বেশি সামনের দিকে এগিয়ে চলেছে, অন্ধকারের গাঢ়ত্ব আরও বেশি করে চেপে ধরছে ওকে। তবুও আচ্ছন্ন ঘোরে এলোমেলো পায়ে এগিয়ে চলেছে সামনের অনির্দিষ্ট পথে। অন্ধকারের মধ্যে নিশ্চুপ শান্ত পরিবেশটা বড্ড বেশি কনকনে ঠান্ডা। অভিক নিজের অজান্তেই কয়েকবার কেঁপে উঠেও আবার শান্ত হয়ে আগের মতোই এগিয়ে চলল সামনের দিকে। হঠাৎ করেই পায়ের নিচে কিছু একটাই আঘাত পেতেই থমকে দাঁড়ালো ও। তারপর নিচের দিকে তাকিয়ে দেখল এই কালো কুচকুচে অন্ধকারের মধ্যেও কোনো কিছু একটা রূপোলি বস্তু চকচক করছে। অভিক নিচু হয়ে বস্তুটা হাতে তুলতেই চমকে উঠল। তার হাতের মাঝে জলজল করছে একটা রূপোর নূপুর। এই নূপুরটার সাথে সে পূর্ব পরিচিত, কিন্তু এটা ঠিক কোথায় দেখেছে মনে পড়ছে না ওর। ওর মাথার মধ্যে নানা রকমের ভাবনা চিন্তা কিলবিল করলেও সব ভাবনাগুলোই কেমন খাপছাড়া খাপছাড়া। একটার সাথে অন্যটার কোনো মিল নেই। আর তার সাথে সাথেই কিছু মুখের সাদা কালো ছবি ভেসে উঠছে চোখের সামনে। ভেসে ওঠা অস্পষ্ট মুখের আদলগুলো বড্ড চেনা চেনা লাগছে, কিন্তু ওর ঠিক মতো কিছুই মনে পড়ছে না। বেশি কিছু ভাবতে না পেরে দুহাত দিয়ে মাথাটা চেপে ধরে অসহ্য যন্ত্রণা আর্তনাদ করে বসে পড়ল মাটিতে। তারপর পাগলের মতো অসহ্য যন্ত্রণা কাতর মুখভঙ্গিমা করে ছটফট করতে লাগলো অনেকক্ষণ। বেশ কিছুক্ষণ পরে একটা মিষ্টি গলা ভেসে আসতে লাগলো দূর থেকে। অভিক নিজের ছটফটানি থামিয়ে চোখ খুলতেই দেখল একজন লাল শাড়ি পরিহিতা আবছা অবয়ব এগিয়ে আসছে তার দিকে। চারপাশের কালো জমাট বাঁধা অন্ধকারটাও এখন কমে আবছা হলুদ আলো ফুটে উঠছে। সেই মানবী ধীর পায়ে নুপুরের শব্দ তুলে এগিয়ে আসছে তার দিকে। অভিক অবাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। নারী মূর্তিটা ওর সামনে দাঁড়াতেই একটা শীতল শিরশিরানি ভাব অনুভব করল নিজের শরীরে। নারী মূর্তিটি ওর সামনে এসে দাঁড়ালেও তার মুখটা স্পষ্ট নয়, কিন্তু তার মাথার মাঝ বরাবর যে একটা গভীর ক্ষত রয়েছে, আর সেখান থেকে যে রক্তের স্রোত কপাল বেয়ে দু চোখের মাঝ বরাবর গড়িয়ে থুতনি হয়ে এক ফোঁটা এক ফোঁটা করে ঝরে পড়ছে মাটিতে। অবশ্য এতে নারীটির কোনো ভ্রুক্ষেপ নেই। সেই নারীটি আগের মতোই দাঁড়িয়ে রয়েছে অভিকের ঠিক সামনে। অভিক নারীটির অমন ভয়ঙ্কর অবস্থা আর দেখতে না পেরে ভয়ে আতঙ্কে উৎকণ্ঠায় চেঁচিয়ে উঠে বলল, এ এ কি হয়েছে আপনার? আপনার মাথা ফেটে তো রক্ত পড়ছে। আপনার কষ্ট হচ্ছে না? হঠাৎই এগিয়ে আসা নারীটির হাতে হলদেটে আলোয় কিছু একটা চকচক করতে দেখে ও সব ভুলে আঁতকে উঠল। আপনার হাতে ওটা ওটা কি? ছুরি? আপনি 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 আমার দিকে ছুরি নিয়ে এগিয়ে আসেন কেন? হ্যাঁ, দূরে যান, দূরে যান, দূরে যান, সরে যান, সরে যান, আমার থেকে সরে যান, সরে যান। কিন্তু নারী মূর্তিটি নিজের ছন্দেই একটু একটু করে এগিয়ে যাচ্ছে অভিকের দিকে। তার মুখের ভাব স্পষ্ট নয়, যেন অন্ধকারে কালোই নিমজ্জিত মুখটা। অভিকের কথার মাঝেই ছোট শিশুর কান্নার শব্দে থমকে গেল নারী মূর্তিটা। হাতে উঁচিয়ে রাখা ধারালো ছুরিটা নামিয়ে রেখে ধীর গতিতে পিছন ফিরে দাঁড়ালো সে। অভিক এতক্ষণ ধরে ভয়ে
নিজের নিঃশ্বাস বন্ধ করে রাখলেও এরকম ভুতুড়ে পরিবেশে বাচ্চার শব্দ শুনে নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে সামান্য হেলে সামনের দিকে তাকাতেই দেখল একটা ছোট্ট বাচ্চা গায়ে সাদা তোয়ালে জড়ানো অবস্থায় মাটিতে পড়ে রয়েছে, আর নারী মূর্তিটি সেই দিকে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে মাটি থেকে অতি সাবধানে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আবারও অভিকের দিকে ফিরে তাকালো। নারীটির মুখ স্পষ্ট না হলেও তার জ্বলন্ত চোখগুলো অভিকের দিকে স্থির। সেই জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে কয়েকবার শুকনো ঢোক গিলল অভিক। নারীটির মাথার ক্ষত থেকে ঝরে পড়া রক্তের স্রোতে শিশুটার দেহে জড়ানো সাদা তোয়ালেটা নিজের সাদা রং বদলে কালচে লাল বর্ণ ধারণ করেছে। এতেও অবশ্য নারীটির কোনো ভ্রুক্ষেপ নেই। তার আবছা অস্পষ্ট মুখে খেলে যাচ্ছে ব্যঙ্গাত্মক হাসি। তার কোলের শিশুটা যে একটু আগে পর্যন্ত গগন ফাটিয়ে চিৎকার করে কাঁদছিল, সেও এখন কোলের মধ্যে থেকে উৎফুল্ল চিত্তে হাত পা ছুঁড়ে শব্দ করে হাসছে। অভিক ভয়ে চিৎকার করতে চাইলেও তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না, না তো নিজের জায়গা থেকে বিন্দু পরিমাণ নড়তে পারল। তখনই সামনের নারীটি ওর দিকে ঝুঁকে আসলো। একটা গান শুনবে অভিক? তুমি তো গান শুনতে অনেক ভালোবাসো, এখন একটা গান শুনবে? অভিক ভীত মুখে চোখ বন্ধ করে হাত পা ছুটতে লাগলো। সেই দেখে নারীটি খিলখিলিয়ে হেসে উঠল। কোন গানটা শুনবে অভিক? রবীন্দ্রসঙ্গীত নাকি আধুনিক? ও, তুমি তো আবার রবি ঠাকুরের গানে বিলীন হয়ে থাকো। বেশ, তবে শোনো। কথাগুলো বলেই ফাঁকা গলায় গান গাইতে শুরু করলো নারীটি। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। গানটা অভিকের বড় পছন্দের। সময়ে অসময়ে তার প্লে লিস্টে গানটা বাজতেই থাকে। কিন্তু মেয়েটি সে কথা জানল কি করে? মেয়েটির মুখ তখনও তার কাছে স্পষ্ট নয়, কিন্তু গলাটা যেন কোথায় শুনেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। মেয়েটির গান, শিশুটির হাসির শব্দ আর দূর থেকে ভেসে আসা কিছু টুকরো টুকরো কথার শব্দে অভিকের মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যেতে লাগলো। কাতর কণ্ঠে মেয়েটিকে গান থামাতে বললেও মেয়েটি নিজের মতো সুর তুলে গেয়ে যেতে লাগলো। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে অভিক জোরে চিৎকার করতেই মাথায় কিছু একটার আঘাতে স্তব্ধ হয়ে গেল ও। প্রচণ্ড যন্ত্রণায় কুঁচকে গেল ওর মুখ। কপাল বেয়ে কিছু একটা তরল মুখ বেয়ে গড়িয়ে পড়তেই নিজের কাঁপা কাঁপা হাত দিয়ে নিজের মুখে স্পর্শ করে চোখের সামনে নিজের হাতটা আনতেই বিস্ফারিত নয়নে চেয়ে রইল সেদিকে। তার গোটা হাতটা রক্তে রাঙা। ধীরে ধীরে তার মাথা থেকে যন্ত্রণাটা ছড়িয়ে যাচ্ছে সারা শরীরে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ার আগে একবার চোখ মেলে নারীটির দিকে তাকাতে দেখল সে হাসি মুখে এক হাতে রক্তাক্ত ছুরি, অন্য হাতে শিশুটিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড আতঙ্কে চোখ মেলতেই অভিক দেখল সিলিং ফ্যানটা ফুল স্পিডে নিজের গতিতে ঘুরছে। ঘরের লাল রঙের ছোট আলোর প্রভাবে অন্ধকার ঘরটা আরও বেশি রহস্যময় হয়ে উঠছে। তার মধ্যেই ঘরের মধ্যে পুরনো ক্যাসেটে বেজে চলেছে ওরই প্রিয় গান, যে রাতে মোর দুয়ারগুলো। একটু আগে দেখা স্বপ্নের প্রভাবে ওর হাত পা এখনো কাঁপছে, গলা শুকিয়ে আসছে, কপালে হাতের তালুতে ঘামের বিন্দু জমেছে। কোনো মতে উঠে টেবিলে রাখা জলটা এক নিঃশ্বাসে শেষ করে শান্ত হয়ে বসল।
পুরনো দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 3বার পেন্ডুলামের শব্দ বুঝিয়ে দিল এখন ভোর 3টের মাঝরাত। আসলে অভিক ফিজিক্সের প্রফেসর হলেও সাহিত্য, পুরনো আমলের জিনিস, রবি ঠাকুরের গান ওকে বরাবরই আকর্ষণ করে। তাই এই পুরনো গ্রামাফোন, এই পুরনো পেন্ডুলাম ঘড়ি শখ করে কিনে এনে নিজের মনের মতো করে ঘরটা সাজিয়েছে। কিন্তু ওর যত দূর মনে পড়ছে, রাতে পড়াশোনা করতে করতেই ও ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছিল। গ্রামাফোনে কোনো গান তো সে চালায়নি, তাহলে কে চালালো? আর একটু আগের স্বপ্নটাই বা কী ছিল? এরকম স্বপ্ন সে প্রতিদিনই দেখে, তবে বিভিন্নভাবে। আগের কথাগুলো ভেবে নিজের মাথাটা চেপে ধরতেই খট করে ঘর লাগোয়া বাথরুমের দরজাটা খুলে যেতে সেদিকে তাকিয়ে দেখল রাত পোশাকে মাধবী বেরিয়ে আসছে। সেদিকে তাকিয়ে ভ্রু কুঁচকে গেল অভিকে ওরকম মুখ করে বসে থাকতে দেখে মাধবী এগিয়ে এসে বিছানায় ওর গা ঘেঁষে বসল। কি হলো? মাঝরাতে এমন মুখ করে বসে আছো কেন? তারপর গ্রামাফোনটার দিকে তাকিয়ে নিজের জিভ কাটল। এক্সট্রিমলি সরি 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 তোমার গভীর ঘুমটা ভাঙিয়ে দিলাম বলো। আসলে হসপিটাল থেকে ফিরে মাথাটা এত ব্যথা হচ্ছিল, তাই ভাবলাম একটু গান শুনি। আর তুমি তো জানোই আমার দিনরাত সবই সমান, তাই গানটা চালিয়ে একটু রিল্যাক্স ফিল করার চেষ্টা করছিলাম। আমি একটুও ভাবিনি যে তোমার ঘুমের ব্যাঘাত ঘটবে। আই এম রিয়েলি সরি। অভিক এতক্ষণ চুপ করে মাধবীর কথাগুলো শুনছিল। এখন ওর অপরাধবোধ মুখের দিকে তাকিয়ে সামান্য হেসে মাধবীর হাত দুটো ধরে বলল, রিল্যাক্স, কোনো ব্যাপার না। তোমার এত গিল্টি ফিল করার কিছুই হয়নি। কিন্তু তুমি ফিরলে কখন? ওই 2:30 নাগাদ হবে। আর বলো না, আরও একটু আগেই চলে আসতাম, কিন্তু এমার্জেন্সিটা পড়ে গেল, তাই সব সামলিয়ে বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমার মিস কলটা দেখেও কল ব্যাক করতে পারিনি। তার ওপর গাড়িটাও সমস্যা করছিল। সব মিলিয়ে একটা যাচ্ছে তাই অবস্থা হয়েছিল আমার। কথাগুলো বলে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল মাধবী। অভিক ওর কথায় হেসে ওকে নিজের কাছে টেনে জড়িয়ে ধরল। বড্ড বেশি প্রেশার গেছে তোমার উপর দিয়ে আজ। তা ডিনার করেছো তো, নাকি সেটাও স্কিপ করে গেছো? না না, ডিনার হসপিটালেই সেরে নিয়েছি। নিজে সুস্থ না থাকলে পেশেন্টদের সুস্থ রাখবো কী করে বলো তো? এসব ছাড়ো, তোমার কি হয়েছে বলো তো? চোখ মুখের এমন অবস্থা কেন? মাধবীর কথা শুনে আবারও অভিকের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। নিশ্চুপ হয়ে বসে রইল, কোনো উত্তর দিল না। কি হলো বলো? এরকম চুপ করে রইলে কেন? চুপ করে থাকলে বুঝবো কি করে বলো তো? তাছাড়া চোখের নিচে ডার্ক সার্কেল, তারপর একটু আগেও দেখলাম ঘুমের মধ্যে কেমন ছটফট করছিলে। ফুল স্পিডে ফ্যান চললেও ঘেমে এক্কেবারে স্নান করে গিয়েছিলে। তোমার তো আবার এসি ঠান্ডাও শ্যুট করে না। এই, সত্যি করে বলো তো কি হয়েছে? কয়দিন থেকেই দেখছি কেমন অন্যমনস্ক হয়ে থাকো। আরে বাবা, সবটা না বললে বুঝবো কি করে বলো তো? এরকমভাবে মনের মধ্যে সবটা যদি চেপে রাখো, তাহলে তো ভেতর ভেতর শেষ হয়ে যাবে তুমি। আর যেখানে আমি একজন সাইকিয়াট্রিস্ট, সেখানে আমাকে সমস্ত কথা খুলে বলতে তোমার সমস্যা কি? মাধবীকে উত্তেজিত হয়ে পড়তে দেখে অভিক ওকে একটু চেপে জড়িয়ে ধরল। উফ, শান্ত হও। সারাদিনটা এত দৌড়ঝাঁপ করেও ক্লান্ত হও না নাকি তুমি, যে এখন আবার আমাকে নিয়ে পড়লে? অত চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। অভিক নানান কথার মধ্যে দিয়ে মাধবীর কথাটা চাপা দিয়ে দিলেও মাধবী মনে মনে আরও বেশি চিন্তিত হয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে জলখাবার সেরে অলস ভঙ্গিতে চেয়ারে বসে খবরের কাগজে চোখ বোলাতে বোলাতে কাগজের একটা কোণের দিকে ছোট বিজ্ঞাপনে চোখ আটকে গেল অভিকে। অশরীরী স্ত্রীর আত্মার দ্বারা খুন হয়েছে স্বামী। কিছুদিন আগেই নাকি স্বামীর অত্যাচারে আত্মহত্যা করেছিল তার স্ত্রী। মুখে একটা বিরক্তির শব্দ করে কাগজটা টেবিলে ছুঁড়ে দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। কদিন যাবৎ ওই দুঃস্বপ্নের জন্যই ভালো করে ঘুম না হওয়ায় মন মেজাজ একদম তেতো তেতো হয়ে থাকে সারাদিন। ক্লাসেও ঠিকমতো অ্যাক্টিভ থাকতে পারে না। পড়াতে পড়াতে মনটা কেমন উদাসীন হয়ে যায়। মনে হয় কেউ যেন ওর পিছনে এসে দাঁড়িয়েছে, ওর কানে কানে কিছু বলছে। এই তো সেদিনেরই ঘটনা। স্টাফরুমে একাই বসে একজন ছাত্রের নোটসগুলো মিলিয়ে দেখছিল।
অন্যান্য বাকি সবাই প্রফেসররা তখন যে যার মতো ক্লাস নিতে ব্যস্ত। ফাঁকা সময়ে তাই স্টুডেন্টদের খাতাতে মনোযোগ দিয়ে দেখতে দেখতে ওর মনে হলো দুটো ছোট ছোট হাত ওর জামা ধরে টানছে। প্রথমে ভাবে ব্যাপারটা কোনো সহকর্মীর কাজ, জ্বালাতন করবেন না, এখন ইম্পর্টেন্ট একটা কাজ করছি। কিন্তু পরক্ষণেই সেই টানটা আরও বেশি উপলব্ধি করে এক প্রকার বিরক্ত হয়েই পিছনে ঘুরতে দেখল স্টাফ রুমে ও ছাড়া দ্বিতীয় কোনো জীবিত প্রাণী নেই। এদিক ওদিক তাকিয়ে কয়েকবার ডাকাডাকি করেও কারো সাড়া মেলেনি। সবটা নিজের ভুল ভেবে নিজের ডেস্কে বসতেই ওর মনে হলো কেউ যেন ওকে উঁকি মেরে দেখছে। সঙ্গে সঙ্গে পিছন ফিরে চাইতেই দেখল না, কেউ কোথাও নেই। মনে মনে ভয় পেলেও সেসবে বিশেষ পাত্তা না দিয়ে খাতাগুলোই মনোযোগ দিয়ে দেখতে দেখতে একটা পাতা উল্টাতেই ভয়ে খাতাটা সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল। মাথাটা চেপে ধরে মাটিতে বসে পড়ে চিৎকার করতে লাগলো। কি কি চাই তোমার? কেন বারবার আসো আমার কাছে? তুমি ভাবছো এভাবে ভয় দেখাবে আমাকে? কখনো না, কখনো না। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। স্যার, স্যার, কি কি হয়েছে আপনার? হ্যাঁ, এরকম মাথা ধরে চিৎকার করছেন কেন? স্যার, কিছু কি হয়েছে? আপনার শরীর ঠিক আছে তো? হিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর অতনুর গলা শুনে মুখ তুলে তাকালো অভিক। অতনু তখনও উদ্বিগ্ন হয়ে ওরই দিকে তাকিয়ে আছে। অতনুবাবুকে দেখে মনের মধ্যে সাহস ফিরে পেলেও নিজের অবস্থান বুঝতে পেরে মনে মনে লজ্জিত হলো। যতই হোক কলেজে সকলে তাকে গম্ভীর আর রাশভারী হিসেবেই চেনে। এই রাশভারীর কারণেই তাকে সকলে সমানভাবে ভয় আর সম্মান করে। সেখানে কি একটা ছোট বিষয় নিয়ে ও এত ভয় পাচ্ছিল? ছি ছি, এটা বড়ই লজ্জার বিষয় ওর কাছে। ও দ্রুত উঠে পড়ে এদিক ওদিক তাকিয়ে অতনুকে এক বাক্যে ঠিক আছি বলে মেঝেতে পড়ে থাকা খাতাটা নিয়ে স্টাফরুম থেকে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। অতনুবাবু অবাক হয়ে তাকিয়ে রইল অভিকে যাওয়ার পথের দিকে। ব্যাপারটা ঠিক কী যে হলো সেটাই বোধগম্য করতে পারলেন না উনি। অভিক ঝড়ের গতিতে দ্বিতীয় সেমিস্টারের ফিজিক্স ডিপার্টমেন্টের দিকে এগিয়ে যেতেই মাঝপথেই দেখা হয়ে গেল ওর হাতে থাকা খাতার মালিক নীলের সাথে। সবে একটা ক্লাস করে বন্ধুদের সাথে ক্যান্টিনে আড্ডা দেবে বলে বেরিয়েছে। এমন সময় কলেজের সব থেকে রাগী স্যারকে মাঝপথে গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নীল ভয়ে ঢোক গিলল। কিছু বলবেন স্যার? কলেজে কি তোমরা মজা করতে আসো? তুমি জানো একজন স্যারের সাথে মজা করার শাস্তি কি হতে পারে? আমি চাইলে এক্ষুনি তোমাকে রাস্টিকেট করতে পারি, তুমি জানো? কিন্তু কিন্তু আমি তো কিছু করিনি। চুপ, একদম চুপ। মিথ্যে বলার জায়গা পাওনি তুমি? হ্যাঁ, তুমি জানো না মিথ্যে আমি একদম পছন্দ করি না? ততক্ষণে কলেজের দ্বিতীয় তলায় কৌতূহলী সব স্টুডেন্টরা ভিড় জমিয়েছে। কোনো কোনো প্রফেসরও ক্লাস শেষে স্টাফরুমে ফেরার পথে ভিড় দেখে দাঁড়িয়ে পড়েছেন। কিন্তু স্যার, আমি তো আপনার সাথে কোনো মজাই করিনি। মজা করনি? তাহলে খাতায় লাল কালিতে এটা কি লেখা? তোমার মৃত্যু পথের পানে চেয়ে বসে আছি আমি। এই লেখাটা তুমি লেখনি তোমার খাতায় বলছো? হাতে ধরে থাকা খাতাটা সামনের দিকে উঁচিয়ে ধরে চিৎকার করে বলল অভিক। ওর কথায় কেঁপে উঠে নীল মুখ নিচু করে রইল। না স্যার, আমার খাতায় এরকম কিছুই লেখা নেই। আপনি চাইলেই দেখে নিতে পারেন। এত সব স্টুডেন্টের সামনে একজন তাকে মিথ্যেবাদী বলার চেষ্টা করছে ভেবেই ওর মাথার রগগুলো রাগে আরও বেশি ফুলে উঠল। তুমি কি বলতে চাইছো? আমি মিথ্যে বলছি? দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। এই বলে খাতার পাতাগুলো দুমড়ে মুচড়ে উল্টাতে লাগলো। পুরো খাতার পাতা 3 থেকে 4 বার উল্টে ফেললেও লাল কালিতে বড় বড় কোনো লেখাই তার চোখে পড়ল না। সবার মুখে মুখে ততক্ষণে ঘটনাটা কলেজে ছড়িয়ে পড়েছে। সবাই তখন বিষয়টা নিয়ে নানা গুঞ্জনে ব্যস্ত। অভিক তখনও খাতার মধ্যে লেখাটা খুঁজে চলেছে। ওখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য প্রফেসররা বাকি স্টুডেন্টদের ক্লাসে যাওয়ার জন্য বললেন। তারাও বাধ্য হয়ে নিজেদের মতো গল্প বানাতে বানাতে নিজেদের ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। অভিক তখনও খাতার পাতা উল্টে চলেছে। অতনুবাবু এগিয়ে এসে অভিকের কাঁধে হাত দিল। এবার ছেড়ে দিন অভিক, বাচ্চা ছেলে ভয় এমনিতেই শুকিয়ে গেছে। আর বেশি কিছু বলবেন না। খাতাতে তো কিছুই পাওয়া যায়নি। আমার মনে হয় আপনার কিছু ভুল হচ্ছে।
কদিন ধরেই তো ক্লাস টেস্ট ইন্টারনাল এক্সাম নিয়ে ব্যস্ত আছেন, তার উপর আপনার রিসার্চের কাজও তো চলছে। সব মিলিয়ে আপনার ওপর প্রচণ্ড চাপ চলছে আমি জানি, আর সেই চাপ থেকেই হয়তো আপনার কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। হ্যাঁ, ওকে ছেড়ে দিন। কথাটা অতনুবাবু ভুল কিছু বলেন। কদিন ধরেই কলেজে পরীক্ষার জন্য বেশ চাপ ছিল, তার উপর ওই বিদঘুটে স্বপ্ন তো আছেই। সেই সবের প্রেশার থেকেই হয়তো আজ এই অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে ভেবে অভিক নিজের মনে মনে খানিক লজ্জিত হলো, তবে তা মুখে প্রকাশ না করে খাতাটা নীলের দিকে বাড়িয়ে দিল। সরি সরি এতটা সময় নষ্ট করার জন্য। যাও ক্লাসে যাও, মন দিয়ে পড়াশোনা করো। কথাগুলো বলেই আর এক মুহূর্ত দেরি না করে সেদিন বাড়ি ফিরে এসেছিল অভিক। ব্যাপারটা অবশ্য মাধবীকে জানায়নিও, না জানি মাধবী ওকে কি না কি ভেবে বসত। কলেজেও এই ব্যাপারটা নিয়ে বেশ গুঞ্জন চলেছিল কদিন ধরে, তবে সবটাই ওর আড়ালে। ওর সামনে এসব কথা বলার সাহস কারোরই নেই। অভিকের ভাবনার মাঝেই ওর ফোনটা টেবিলের ওপর শব্দ করে বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠছে শুভ্রর নাম। নামটা দেখেই অভিকের মুখের মধ্যে হাসি ঝিলিক ছড়িয়ে পড়ল। দ্রুত ফোনটা রিসিভ করে অভিক সামনের জনকে কিছু বলার অবকাশ না দিয়েই বলতে শুরু করলো। কিরে, কতদিন হয়ে গেল ফোন করছি, ফোন ধরছিস না, বাড়িতেও নেই। শুধু একটা ছোট্ট মেসেজ, কদিন আমি বাইরে যাচ্ছি, ব্যাস। তারপর আর কোনো খবর নেই। কি ব্যাপার বলতো তোর? কোথায় হারিয়ে গেছিলিস? আর এখনই বা কোথায়? ফোনের ওপারে কি বলল শোনা না গেলেও অভিক ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ সে ঠিক আছে, দেখা না হয় করবো, কিন্তু কোথায় ছিলিস সেটা তো বল। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, যা কেটে দিল। ধুর, ছেলেটা যে কি করে না। ফোনটা কান থেকে সরিয়ে শুভ্রর কথায় ভাবতে লাগলো ও। সেই কলেজ থেকে বন্ধুত্ব ওদের, একসাথে এমএসসি করা, ফুটবল খেলা, রাজনৈতিক বিষয়ে আলোচনা করা, কিংবা ভবিষ্যতে কোন পথে এগোলে কি হবে, সব ধরনের কথাই হতো ওদের মধ্যে। শুভ্র এমএসসি শেষ করেই যোগ দিল বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে, আর ও পিএইচডি শেষ করে যোগ দিল কলেজের প্রফেসর হিসাবে। দুজনের পেশা আলাদা হয়ে গেলেও ওদের এই বন্ধুত্বে 30 বছরে এসেও কোনো ফাটল ধরেনি। ওর জীবনে যা কিছু গোপনীয়, যা কিছু অন্ধকার আছে, তার একমাত্র হদিশ আছে শুভ্রর কাছেই। এমনকি মাধবী জানে না এমন বহু ঘটনা আছে যেগুলো ও জানে, কারণ অভিক জানে শুভ্র তাকে কোনোদিনও ঠকাবে না। তবুও কিছু গোপন জিনিস যা ওর একান্ত নিজে, সেগুলো নিজের মনের মধ্যেই লুকিয়ে রেখেছে ও। কিন্তু ছেলেটা আজ তাকে এরকম তাড়াহুড়ো করে দেখা করতে বলল কেন? কিছু কি ঘটেছে? মোবাইল স্ক্রিনে সময়টা দেখে নিয়ে ভাবনায় লাগাম লাগিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ও। কোনো রকমে আনমনে কলেজের ক্লাস শেষ করেই বেরিয়ে পড়ল শুভ্রর সাথে দেখা করার উদ্দেশ্যে। ঠিকানাটা অবশ্য ওর জানা, সেই কলেজের সময় থেকেই কলকাতার ছিমছাম ক্যাফেটাই ওদের আড্ডার স্থান। উত্তর কলকাতার যানঝঞ্ঝাট রাস্তা পেরিয়ে যখন ও ক্যাফেতে পৌঁছালো তখন বিকাল 5টা। গাড়িতে এসির হাওয়ায় গরম অতটা অনুভূত না হলেও বাইরে পা রাখতেই বুঝল বিকাল শেষে সন্ধ্যা হতে চললেও সূর্যের তাপ একটুও কমেনি। বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে না থেকে ক্যাফের ভিতরে প্রবেশ করতেই দেখল সব টেবিল প্রায় ভর্তি। শুভ্রকে একবার ফোন করে এখান থেকে বেরিয়ে যাবে কিনা ভাবছে, এমন সময় কোণের টেবিল থেকে একজন হাত উঁচিয়ে ওর নাম ধরে ডাকতে অভিক চেয়ে দেখল শুভ্র হাসি হাসি মুখ নিয়ে ওরই দিকে তাকিয়ে আছে। অভিক আর 1 মিনিটও অপেক্ষা না করে ওর দিকে এগিয়ে গিয়ে টেবিলের ওপর ধপাস করে বসে পড়ল। কখন এসেছিস? এই তো কিছুক্ষণ আগেই আসলাম। তো তোর মুখ চোখের এরকম অবস্থা কেন? কলেজের বেশি চাপ আছে নাকি, নাকি অন্য কোনো ব্যাপার? ও ফিরে এসেছে। প্রতিদিন আমার স্বপ্নে আসে, আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে থাকে, তারপর ধারালো ছুরি দিয়ে আমার মাথায় আঘাত করে। ও আর বাঁচতে দেবে না আমাকে। কথাগুলো বলেই শুকনো ঢোক গেলে অভিক। অভিকের কথাগুলো শুনে আর ওর ভীত মুখের দিকে তাকিয়ে শুভ্র বলে, হ্যাঁ, কি বলছিস এসব? আরে মৃত মানুষ কখনো এসব করতে পারে বলে মনে হয় তোর? আমার মনে হয় এগুলো সব তোর মনের ভুল। একটু বেশিই ভাবছিস তুই। একটু রিল্যাক্স কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার মনের ভুল?
এতটা মনের ভুল কি করে হতে পারে তুই বল? তাছাড়া একটা জিনিস পেয়েছি, দাঁড়া দেখাই তোকে, তারপর বলবি এটা আমার মনের ভুল নাকি অন্য কিছু। কথাটা বলেই নিজের পকেট থেকে একটা নূপুর বের করে শুভ্রর সামনে রাখতে শুভ্র নড়ে চড়ে বসল। এটা আবার কার? কোথায় পেলি? আমার বুক সেলফে রাখা একটা বাক্স থেকে। ওখানে গেল কি করে এটা? আর তাছাড়া এটা কার? মাধবীর নয় তো? ওকে জিজ্ঞেস করেছিলি একবার এটার ব্যাপারে? না, এটা মাধবীর নয়। মাধবী কখনোই এসব নুপুর টুপুর পছন্দ করতো না, আর এখনো করে না। তাছাড়া এই নুপুরটা আমার চেনা। আমি জানি এই নুপুরটা কার। তা জানিস যখন, গিয়ে তাকে দিয়া এটা। আর তাছাড়া লোকের নূপুর তোর কাছে এলোই বা কি করে সেটা আগে বলতো। নুপুরটা অন্য কারোর নয়, এটা প্রিয়ার। অভিকের কথা শুনেই ব্রজাহতের ন্যায় চুপ করে বসে রইল শুভ্র। তার মুখ দেখেই মনে হচ্ছে কথাটা সে কোনোভাবে বিশ্বাস করতে পারেনি। কি? কিন্তু তোর কাছে কি করে? মানে ওকে চাকরি পেয়েই গিফট করেছিলাম নুপুর জোড়া। সারাদিন আলতো পায়ে নুপুরের ঝংকার তুলে বাড়ির এদিক ওদিক ঘুরে বেড়াতো। কিন্তু কোত্থেকে যে কি হয়ে গেল, একবারের জন্য নুপুরের শব্দ থামিয়ে আমাদের সকলকে ছেড়ে চলে গেল দূরে, বহু দূরে, ওই আকাশপানে। কথাগুলো বলে একটা হতাশার নিঃশ্বাস ফেলল ও। শুভ্র ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তা মাধবী জানে ব্যাপারটা? না, জানে না। আমি জানাইনি। কি দরকার বলতো? কাল রাতেই জিজ্ঞাসা করছিল কি হয়েছে না হয়েছে। ও যে একজন সাইক্রিয়াটিস্ট সেটাও মনে করিয়ে দিয়েছে। কিন্তু সব কথা কি আর সবাইকে বলা যায় বলতো? ওকে যদি সবটা বলি আর ও আমায় ছেড়ে যদি চলে যায়, তখন আমি কি করব বল? এই বড় পৃথিবীতে ওই তো একমাত্র আছে আমার নিজের। বাবা মা তো সে কবেই গত হয়েছেন। আমার জীবনে সুখের বড় অভাব, বুঝলি? যখন যা চাই ঠিক তার বিপরীতটাই ঘটে। দেখ না, এসবের মাঝে কোনদিন না পাগল হয়ে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোন, তুই আগে শান্ত হ। এত কিছু ভাবার এখনো সময় আসেনি, আর এত টেনশন করারও কোনো দরকার নেই। আমি দেখছি কি করা যায়। তবে মাধবী কিন্তু ভুল কিছু বলেনি। তোর যে অবস্থা এখন, তাতে তোর অবশ্যই ভালো একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো দরকার। মাধবীকে সবটা খুলে বলেই দেখ না কি হয়। আর যদি সেরকম কিছু হয়, আমি তো আছি, সামলে নেব। মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? মাধবীকে আমি এসব কিচ্ছু বলতে পারবো না। অন্য কোনো উপায় থাকলে আমায় বল। বেশ, মাধবীর কাছে যাবি না, মেনে নিলাম। কিন্তু অন্য কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে সমস্যা নেই তো তোর? দেখ, তোর যে অবস্থা আমি শুনলাম আর এখন নিজের চোখে দেখছি, আমার মনে হয় তোর একবার দেখিয়ে নেওয়া দরকার। ভয় নেই, আমারই একজন বিশ্বস্ত বন্ধু আছে, সে নিজেই সাইকিয়াট্রিস্ট। ওর সাথে কথা বলে একটা ডেট ম্যানেজ করে নিচ্ছি। তারপর দুজন মিলে ওখানে যাবোক্ষণ। আমিও দেখতে চাই আর জানতেও চাই তোর আসল সমস্যাটা ঠিক কোথায়। এরপর দুই বন্ধু মিলে বেশ কিছুক্ষণ ধরে জমিয়ে গল্প করে যখন বাড়ি ফিরল, তখন সন্ধ্যা 7টা। বাড়ি জুড়ে খাবারের গন্ধে মো মো করছে। মাধবী যেদিন সন্ধ্যাবেলা ছুটি পায় সেদিন জমিয়ে রান্নাবান্না করে। কথাটা ভেবেই সামান্য হাসল অভিক। রাতে একসাথে খাওয়া দাওয়া করে শোবার পর একই স্বপ্ন দেখল ও। আবারও ভয়ে আতঙ্কে ঘুম ভেঙে উঠে বসল অভিক। তারপর নিজের মনে মনে বলল, ব্যাপারটাকে আর কিছুতেই বাড়তে দেওয়া যাবে না। কালে একবার চেক আপ করানোর দরকার। এরকম না ঘুমিয়ে চিন্তা করে কটা দিনই বা কাটানো সম্ভব? এত অন্যমনস্ক হয়ে থাকলে কাজ করব কিভাবে? পরের দিন সকালটা রবিবার হওয়ায় বেশি কাজের দৌড়ঝাঁপ না থাকায় ধীরে ধীরে ও আর মাধবী হাতে হাত মিলিয়ে বাড়ির সমস্ত কাজ মিটিয়ে একান্তে একটু গল্প করার জন্য বসেছে। ঠিক সেই মুহূর্তে অভিকের ফোনটা শব্দ করে বেজে উঠতে দেখল। শুভ্রর ফোন। অভিক বার কয়েক ফোনটা কেটে দিলেও আবারও ফোন আসায় মাধবী ফোনটা তুলতে বলল। আরে, ফোনটা বারবার কাটছো কেন? যে ফোন করেছে তার তো কোনো দরকার থাকতে পারে। দেখো না কে ফোনটা করেছে।
সেরকম কিছু না, শুভ্র ফোন করেছে, আজকে একটু বেরোনোর কথা ছিল আর কি। থাক, ওসব বাদ দাও, তুমি বলো। বাদ দেবো মানেটা কি? হ্যাঁ, তুমি একজনের সাথে যাবে বলে ঠিক করে রেখেছো আর এখন তার ফোনটা কেটে দিচ্ছ। ব্যাপারটা তো একদম ঠিক না। তুমি ফোনটা ধরো, কথা বলো, দেখো কি বলে। কিন্তু কোনো কিন্তু না। তাছাড়া আমাকেও হসপিটাল যেতে হবে। একটু আগেই ফোন এসেছিল। তুমি কথা বলো, আমি তৈরি হয়ে আসছি। কথাগুলো বলেই অভিককে আর কিছু বলার সুযোগ না দিয়েই উঠে চলে গেল মাধবী। অভিক হাতের মুঠোয় বাজতে থাকা ফোনটা ধরতেই শুভ্র বেশ করে কথা শুনিয়ে অবশেষে শান্ত হলো। কতক্ষণ ধরে ফোন করছি আমি, কেটে দিচ্ছিস কেন? কি কথা বলার ইচ্ছে নেই না সময় নেই, কোনটা? তাহলে বল, রেখে দিচ্ছি আমি ফোনটা। এই বাজে কাজগুলো একদম করবি না। আরে না না, সেরকম ব্যাপার না, আসলে মাধবী ছিল তো তাই। তুই তো সবটাই জানিস যে ওকে আমি কিছু জানাতে চাই না। সে তো বুঝতেই পারছি। যাকে এখন এসব বাদ দে, আপাতত তাড়াতাড়ি আয়। বহু কষ্টে শহরের বিখ্যাত সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আমি। দেরি করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। নিজের বন্ধু বলেই ওকে একটু হাতে ধরে তোর জন্য অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি। এমনি হলে যে কবে অ্যাপয়েন্টমেন্ট পেতাম ভগবানই জানেন। নে, তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আয়, দেরি করিস না। ফোনটা রেখে দিয়ে দ্রুত তৈরি হয়ে বেরিয়ে পড়ল অভিক। মাধবীকেও সাথে আসতে বলেছিল, মাঝ রাস্তায় ওর হসপিটালে নামিয়ে দেবে বলে। মাধবী একটু পরে বেরোবে বলে অভিক একাই বেরিয়ে পড়ল শুভ্রর বলার ঠিকানার উদ্দেশ্যে। ঘণ্টাখানেকের মধ্যে শুভ্রর বলে দেওয়া ঠিকানায় পৌঁছাতেই দেখল শুভ্র আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে। ও নিজে গাড়ি থেকে নামতেই শুভ্র এগিয়ে এলো। যাক, শেষ পর্যন্ত যে এসে পৌঁছতে পেরেছি সেটাই অনেক। জাগি চ, ভেতরে চ। এখানে হসপিটাল কোথায়? চারদিকে শুধু বাড়ি আর বাড়ি। হ্যাঁ, আজ ডাক্তারের বাড়িতেই রোগীর চিকিৎসা হবে। চল ভেতরে চল। কিন্তু আরে আজকে নিখিল বাড়িতে থেকেই রোগী দেখে, তাই তোকে নিয়ে একেবারে এখানেই চলে এসেছি। আর কিছু প্রশ্ন আছে তোর? যদি থাকে তো বাড়ি ফেরার সময় করে নিস, ঠিক আছে? এখন আপাতত চ, ভেতরে চ। জায়গাটা কলকাতার মধ্যে হলেও এখানে গাছপালার সংখ্যা বেশ অনেক। তাছাড়া বাড়িগুলো সব বেশ শৌখিন ধাঁচে বানানো। অতগুলো বাড়ির মধ্যে একটা ব্লু রঙের বাড়ির দিকে এগিয়ে চলল শুভ্র। ওর পিছনে পিছনে হেঁটে চলল অভিক। দরজার সামনে দাঁড়িয়ে বার দুয়ে কলিং বেল চাপতেই একজন বয়স্ক লোক গলায় গামছা কাঁধে দিয়ে দরজা খুলে দিয়ে সোফায় বসে অপেক্ষা করতে বলে গেল। মিনিট দুয়েক চুপচাপ বসে থাকার পর সেই লোকটি নির্দিষ্ট ঘরের দিকে নিয়ে গেল ওদের। ঘরে প্রবেশ করতেই ওরা দেখল বছর 30 বা 32-এর ডক্টর নিখিল ওদের দিকে স্মিত হাসি মুখে চেয়ে রয়েছে। শুভ্র আর অভিক দুজনে ভিতরে প্রবেশ করেই নিখিলবাবুর সামনে রাখা চেয়ারে বসতেই উনি নিজের তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করে নিলেন অভিককে। রে শুভ, ঠিক আছিস তো? আর প্রফেসর অভিক দত্ত, আপনি ভালো আছেন তো? ভালো থাকলে অবশ্য ডাক্তারের কাছে ছুটে আসতাম না, ঠিক নেই তাই আপনার কাছে ছুটে আসা। অভিকের এমন কথায় শুভ্র খানিক অপ্রস্তুত হয়ে গেলেও ডক্টর নিখিল হো হো করে হেসে উঠল। ব্যাপারটা মন্দ বলেননি, সত্যিই তো সুস্থ মানুষেরা আমাদের থেকে 10 হাত দূরে থাকে। এই যেমন আমার বন্ধুটি কাল দরকারেই ফোন করেছিল, অন্য সময় কোনো দিন একটা খবর পর্যন্ত থাকে না। হ্যাঁ, সে যাই হোক, বাদ দিন। সমস্যাটা খুলে বলুন দেখি, যা যা সমস্যা হয়েছে সবটাই বলুন। বেশ কিছুদিন ধরে অদ্ভুত অদ্ভুত স্বপ্নে আমার ঘুম ভেঙে যাচ্ছে। কি ভয়ঙ্কর বীভৎস স্বপ্ন সেগুলো। তাছাড়া রাতের বেলা তো নানা ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। এই যেমন ক্লাস করাতে করাতে আনমনা হয়ে পড়ি, বা কখনো কখনো মনে হয় কেউ যেন আমার কানে কানে কিছু বলে যাচ্ছে। নিখিলবাবু মনোযোগী শ্রোতার মতো অভিকের প্রতিটা লাইন বাই লাইন কথা শুনতে লাগলো। অভিকের বলা শেষ হয়ে যেতে একটা পেন্সিল নিজের হাতের মধ্যে ঘোরাতে ঘোরাতে পায়চারি করতে লাগলো। নারী মূর্তিকে নিশ্চয়ই আপনার পরিচিত হবে। মানে কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, এটাই বলতে চাইছি। আমার কাছ থেকে অন্তত কিছু লুকিয়ে যাবেন না। আমি একজন ডাক্তার, আপনার প্রত্যেকটা কথা কনফিডেন্সিয়াল থাকবে। আমি নিশ্চিত আপনার স্বপ্নে আসা নারী মূর্তির সাথে আপনার কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই ছিল, আর আমি সেটাই জানতে চাইছি। চিকিৎসার জন্য সব খুঁটিনাটি জিনিসই আমার জানা প্রয়োজন। এবার বলুন সেই নারীর ইতিহাসের রহস্যটা। অভিক কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকলো।
একবার নিখিলবাবুর মুখের দিকে তাকিয়ে একবার শুভ্রর মুখের দিকে তাকিয়ে উসখুস করতে লাগলো। নিখিলবাবু অভিককে উসখুস করতে দেখে উনি জলের গ্লাসটা বাড়িয়ে দিয়ে শুভ্রকে বাইরে গিয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করতে বললেন। নিন, এবার মনের দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে আসল কথাটা বলুন। এই মেয়েটার সাথে সাক্ষাৎ হয় কিভাবে? সাক্ষাতের পর কি কি ঘটনা ঘটে সবটা জানান আমাকে। আপনাকে সাহায্য করার জন্য এই বিষয়গুলো আমার জানার দরকার। অভিক মাথা নেড়ে সম্মতি জানিয়ে জানলা দিয়ে খোলা আকাশের পানে চেয়ে থেকে বলতে শুরু করলো। প্রেসিডেন্সি কলেজে তখন সদ্য ফিজিক্সে এমএসসিতে ভর্তি হয়েছি। ক্লাসের ফাঁকে ফাঁকে লাইব্রেরি যাওয়া, নানান গল্পের বই পড়া আমার এক ধরনের নেশা ছিল। অবশ্য আমি একা না, শুভ্র থাকতো আমার সাথে। কিন্তু একদিন শুভ্র কি একটা কারণে কলেজ না যাওয়ায় আমি একাই লাইব্রেরিতে বসে রবি ঠাকুরের চোখের বালির একটার পর একটা পাতা উল্টাচ্ছি। এমন সময় হঠাৎই নিজের পাশে কারোর অস্তিত্ব অনুভব করে মুখ তুলে তাকাতে দেখি একজন শ্যামাঙ্গিনী ভীত চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমায় হঠাৎ মুখ তুলতে দেখে সে আরও খানিকটা ঘাবড়ে গেল। আমি ওকে মৃদু গলায় সামনের চেয়ারে বসতে বললাম। আমার কথা শুনে নাকি নিজের মর্জিতে জানি না, মেয়েটা সামনের চেয়ারে বসে হাতে থাকা বোতল থেকে জল খেয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি প্রিয়া মজুমদার, এই কলেজে এমএর ফার্স্ট ইয়ার। আসলে আপনি যে বইটা পড়ছেন ওই বইটা কিছুক্ষণ আগে আমি পড়ছিলাম, আর পড়তে পড়তে অসাবধানতাবশত কয়েকটা নোট বইয়ের পাতার মধ্যেই ভুলবশত রেখে দিয়েছিলাম। আপনি যদি ওগুলো একটু দেন আমার খুব উপকার হয় আর কি। সেদিন আমিও নিজের পরিচয় দিয়ে প্রিয়ার কথা মতো বইটা উল্টে পাল্টে নোটসগুলো বের করে ওর হাতে দিতেই আর একদণ্ড আমার সামনে দাঁড়ায়নি। পরে অবশ্য ক্যাম্পাসে খবর নিয়ে নানা অছিলায় ওর সাথে কথা বলতে বলতে আমাদের সম্পর্ক কখন যে বন্ধুত্ব থেকে প্রেম অবধি গড়িয়েছিল বুঝতে পারিনি। কিন্তু কলেজ শেষ হতেই আমি পিএইচডি নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, আর প্রিয়া ওর স্কুলের চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দেখা সাক্ষাৎ খুব কম সময়ের জন্যই হতো আমাদের, কিন্তু শেষে ওর আচরণে এমন পরিবর্তন ঘটেছিল, যেমন যেন অন্য মনস্ক হয়ে থাকতো। তারপর হঠাৎ করে একদিন যে নিরুদ্দেশ হয়ে গেল। তারপর ওর মৃতদেহ পাওয়া গেল পচা গলা অবস্থায়। অনেক খোঁজ করা হয়েছিল আসল অপরাধীকে ধরার জন্য, কিন্তু কোনো কিছুর হদিশ পাইনি আমরা। তারপর আর কি, ধীরে ধীরে প্রিয়ার স্মৃতি মিলিয়ে যেতে লাগলো। প্রথম প্রথম অনেক কষ্ট হতো, তবে ধীরে ধীরে সবটা মানিয়ে নিয়েছিলাম। আচ্ছা, প্রিয়া দেবী মারা যাওয়ার পর থেকেই কি আপনার এই রকম স্বপ্ন দেখা বা ইমাজিনেশন শুরু হয়েছিল? না না, প্রিয়ার মৃত্যুর পরে সব কোনো কিছুই হয়নি। তাছাড়া ওর মৃত্যু হয়েছে বছর 9 হবে। যা কিছু অস্বাভাবিক হচ্ছে তার সমস্তটাই শুরু হয়েছে মাসখানেক আগে থেকে। বুঝলাম। তা ওনার মৃত্যু হয়েছিল কিভাবে? মাথায় ভারী কিছুর আঘাতে, তারপর কুয়োর জলে ওর দেহটা ফেলে দেওয়া হয়েছিল। এই কলকাতা শহরে এখনো কুয়োর অস্তিত্ব আছে? স্ট্রেঞ্জ। না না, কলকাতায় নয়, আসলে প্রিয়ার মৃত্যু হয়েছিল ওর গ্রামে গিয়ে। তাহলে তো বলতে গেলে বেশ রহস্যজনকভাবেই মৃত্যু হয়েছিল ওনার। ওনার খুনটা আপনি করেননি তো? নিখিলবাবুর এমন কথায় অভিক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করতে লাগলো। কি সব যাতা বলছেন আপনি? আমি কেন কাউকে খুন করতে যাব? তাছাড়া ও যখন ওর গ্রামে গিয়েছিল তখন আমি শিলিগুড়িতে ট্রিপে ছিলাম। তাই এখান থেকে নিশ্চয়ই ওর গ্রামে গিয়ে খুন করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া আমার বাড়িতে বাবা মা তো ওর সাথে আমার বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করেছিল। তাহলে শুধু শুধু আমি খুন করতে যাব কেন ওকে? বেশ বেশ, আপনি সত্যিই কিছু করেননি, মেনে নিলাম। কিন্তু নিজের প্রতি সত্যতা প্রকাশ করার জন্য এতটা হাইপার হয়ে যাওয়ার তো কোনো দরকার নেই আপনার। ততক্ষণে অভিকের চিৎকার শুনে শুভ্র ঘরের ভিতরে এসে ওর পাশে দাঁড়িয়েছে। শুভ্র চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। কিরে শুভ্র, তুই যে দেখছি বন্ধুর চিন্তায় একেবারে কাহিল হয়ে পড়েছিস। হ্যাঁ, তো চিন্তার কিছু নেই। আর অভিবাবু, আপনি বসুন। শুভ্র, তুইও বস। ওনার কথায় শুভ্র আর অভিক দুজনে চেয়ার টেনে বসল। নিখিলবাবু ততক্ষণে পেশাদারি ভঙ্গিতে প্রেসক্রিপশনের দামি ফাউন্টেন পেন দিয়ে ঘস ঘস শব্দ করে একের পর এক ওষুধের নাম আর কয়েকটা পরীক্ষা লিখে দিলেন। ভয় পাওয়ার মতন সেই রকম কিছু নেই।
পূর্বস্মৃতি থেকেই মনের ভয়ে এই সমস্ত হচ্ছে। যেই ওষুধগুলো দিলাম সেগুলো মনে করে খান, আর এই টেস্টগুলো আজই করিয়ে নিন। 2 সপ্তাহ পর আবার আসবেন, সাথে রিপোর্টগুলো আনবেন। আর আরেকটা কথা, রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার করে মেডিটেশন করবেন, কেমন? এতে মন অনেকটা হালকা হবে। তাছাড়া ওষুধগুলো খান, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নিখিলবাবুর ফিস মিটিয়ে সমস্ত পরীক্ষা করিয়ে যখন অভিক বাড়ি ফিরল তখন বিকাল গড়িয়েছে। অভিক কোনো মতে স্নান সেরে নিজের দেহটা বিছানায় ফেলতেই ক্লান্তির আবেশে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। ঘুমের মধ্যে পাশ ফিরে শুতেই কোনো কিছু একটা নরম বস্তুর স্পর্শ পেতেই সজাগ হয়ে উঠল ও। ঘুম ঘুম চোখটা অতি কষ্টে খুলতে দেখল সাদা চাদরে জড়ানো এক সদ্যজাত হাত পা ছড়িয়ে তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। বাচ্চাটার পাশে রাখা একটা ছোট চিরকুট। অভিক নিজের হতভম্ব ভাব কাটিয়ে চিরকুটটা হাতে তুলে নিতে দেখল তাতে লেখা আছে, উপহার পছন্দ হয়েছে তো? লেখাটা পড়ে একটা শুকনো ঢোক গিলে বাচ্চাটার দিকে তাকালো অভিক। না, সে আর বিছানায় শুয়ে নেই, বরং সামনে বসে থাকা নারী পরম মমতায় জড়িয়ে ধরে রয়েছে শিশুটিকে। তবে তার দৃষ্টি অভিকের দিকে, তবে আগের মতো জ্বলন্ত চাহনি নয়, বরং কেমন একটা শান্ত ভাব সেই চোখের মধ্যে। সে শান্ত চোখের দৃষ্টিতে তাকিয়ে অভিকের মনে হলো এই দৃষ্টি আগেও দেখেছে সে। হ্যাঁ, এই চোখ তো সে আগেও দেখেছে, বহুদিন আগে কলেজের সেই শান্ত লাইব্রেরি রুমে। তারপর ওই চোখের দৃষ্টিতেই তো একটা মানুষের মান, অভিমান, সুখ দুঃখের সমস্ত কিছুর হদিশ পাওয়া যেত। ওই চোখেই তো শেষ পর্যন্ত নিজেকে চিনেছিল। কিন্তু যে বছর 9-এর কাছাকাছি জগৎ থেকে হারিয়ে গেছে, সে কিভাবে কোনো মায়া বলে তার সামনে বসে আছে বুঝতে পারে না অভিক পুরনো কথা ভাবতে ভাবতে খানিক অন্যমনস্ক হয়ে পড়তেই অনুভব করলো কেউ সজোরে ওর গলাটা চেপে ধরেছে। নিজের গলায় চেপে বসা নরম হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে প্রায় ছটফট করে উঠল। হাত দুটো থেকে নিস্তার পাওয়ার জন্য হাঁসফাঁস করতে করতে একসময় বিছানায় নেতিয়ে পড়ল অভিক। শোয়া অবস্থাতেই প্রচণ্ড কষ্ট করে হাঁ করে নিঃশ্বাস নিয়ে শরীরে অক্সিজেনের ঘাটতি পূরণ করছে এমন সময় প্রবল ঝাঁকুনিতে চোখটা মেলতেই দেখল মাধবী উদ্বিগ্ন হয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে, আর ও ঘুমিয়ে রয়েছে ওরই ঘরে। অভিক উঠে বসতেই মাধবী কিছুক্ষণ শান্ত চোখে চেয়ে থাকলো অভিকের দিকে। আমাকে কি একটুও বিশ্বাস করা যায় না? আমার কাছে চিকিৎসা করাবে না মেনে নিলাম, কিন্তু তাই বলে আমার কাছে লুকিয়ে যাবে তুমি পুরো বিষয়টা? সত্যি কি আমি এখনো এতটা অবিশ্বাস্যযোগ্য তোমার কাছে? মাধবীর কথায় অভিক স্পষ্ট বুঝতে পারল কোনোভাবে তার ডাক্তার দেখানোর খবরটা মাধবী জানতে পেরে গেছে, আর সেটা নিয়েই তার মনে আঘাত লেগেছে। অভিক কিছু বলতে যাবে তার আগেই মাধবী কাঁদতে কাঁদতে অন্য ঘরে চলে গেল। বেশ কয়েকদিন ধরে ওদের মধ্যে মান অভিমান চললেও শেষ পর্যন্ত দুজনে মিলে ঠিক করলো শান্তিনিকেতন থেকে ঘুরে আসবে। অভিক কিন্তু করলেও শেষ পর্যন্ত মাধবীর জেদের কাছে ওর কোনো কথাই ধোপে টেকেনি। তাছাড়া এতে একটু হলেও ওদের হাওয়া বদল হবে আর ঘোরাও হবে। বহুদিন হয়ে গেল ওরা একসাথে কোথাও যায়নি, তাই দুজনেই কাজ থেকে একটু বিরতি নিয়ে নিজেদের সময় দেবে বলে ঠিক করলো। হিসেব মতো সমস্ত গুছিয়ে রবিবারের সকালে দুজনে বেরিয়ে পড়ল শান্তিনিকেতনের উদ্দেশ্যে। কয়েক ঘন্টার ট্রেন জার্নি করে যখন ওরা কাঁকুড় ছড়ানো খোয়া মাটিতে পা রাখতেই অভিকের মনে পড়ল কেউ যেন ওর কানে কানে কিছু একটা বলে গেল। তবে আগন্তুক যে তাকে এখানে স্বাগত জানিয়ে গেল এটা বেশ ভালো করে বুঝতে পারল ও। এই জায়গাটার সাথে কম স্মৃতি তো আর জড়িয়ে নেই। জায়গাটার বুকে পা রাখতে রাখতেই এক এক করে মনে পড়ে যাচ্ছে সেসব কথা। তবে বেশিক্ষণ ভাববার অবসর পেল না অভিক। তার আগেই মাধবীর ধমকে ওর নিজের ভাবনার লাগাম লাগিয়ে হেঁটে চলল নিজেদের হোটেলের গন্তব্যে। আমার এক পরিচিতের বাড়ি আছে এখানে, তবে সেখানে আর কেউ থাকে বলে শুনিনি। আজ একবার বিকেলে সেখান থেকে ঘুরে আসবো, বুঝলে? মাধবীর এমন কথায় অভিক ফিক করে হেসে উঠল। তারপর মাধবীর রাগত চেহারার দিকে তাকিয়ে নিজেকে সামলে নিল। সবই তো বুঝলাম,
কিন্তু যেখানে কেউ থাকে না সেখানে কি কি করবে শুনি? ভূতেদের সাথে কথা বলবে নাকি? নিজের শখের জিনিস ছেড়ে দূরে যাওয়াটা বড় কষ্টের, সে বাড়ি হোক কিংবা মানুষ হোক কিংবা আরও অন্য কিছু। তাই মৃত্যুর পরেও কিন্তু অনেকে ছায়ার মতো আমাদের সঙ্গেই থেকে যায়। তাদের ভিড়ের মধ্যে অথবা এমনি সময় খালি চোখে দেখা যায় না, স্পর্শ করাও যায় না, কিন্তু অনুভব করা যায়। তাদের শীতল স্পর্শ গায়ের রোম খাড়া করে বুঝিয়ে দেয় যে তারা আছে। আসলে মায়া কাটানো কি এতই সহজ? হঠাৎ করে এসব কথা বলছো কেন? আর মায়া মানে কিসের মায়া? এসব বোগাস জিনিসপত্রে কবে থেকে বিশ্বাস করতে শুরু করলে মাধবী? বিশ্বাস তো অনেক দিন আগে থেকেই করি, কিন্তু বলার সুযোগ পাইনি কখনো। যাই হোক, তৈরি হয় নাও, বেরোবো। কোথায় যাবো এখন? চলোই না, একটা বেশ অন্যরকম জিনিস দেখিয়ে আনবো তোমায়। মাধবী আর অভি নিঃশব্দে হেঁটে চলেছে লাল মাটির পথ ধরে। আসার পথে মেলাটাও ঘুরে এসেছে, তবে সেরকমভাবে দেখা হয়ে ওঠেনি। আর সেটা হয়নি মাধবীর জন্যই। মেয়েটার কেমন যেন পরিবর্তন হয়ে গেছে, আগের মতো কথা বলে না, বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে আগের থেকে। আর সব কিছু শুরু হয়েছে সেদিন ওকে না জানিয়ে অন্য একজন ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এই নিয়ে বহুবার সরি বললেও সেসবকে বিশেষ পাত্তা দেয়নি মাধবী। দুজনে টুকটাক কথার মধ্যে দিয়ে যখন একটা একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন বিকেল প্রায় গড়িয়ে এসেছে। অভিক বাড়িটার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওই যে বাড়িটা, আমার ছোট পিসির বাড়ি। আগে ছোটবেলায় অনেক আসতাম, কিন্তু হঠাৎ করে পিসেমশাই মারা যাওয়ার পর থেকে বাড়িটা খালি অবস্থাতেই পড়ে রয়েছে। আমার বেশ ভালো লাগতো এখানে ছাদে বসে সময় কাটাতে। দূর থেকে আসা বাউল গানের সুর ভেসে আসতো। তখন অবশ্য এত কিছু গানের মানে বুঝতাম না, তবে সুরটা বেশ ভালো লাগতো। এই বাড়িতে ওনারা ছাড়া আর কেউ থাকতো না? হ্যাঁ, থাকতো তো। পিসি আর পিসেমশাইয়ের মেয়ে প্রিয়া দিদি আমার থেকে বছর খানেকের বড় ছিল। বড্ড ভালো ছিল জানো। তবে পিসি আর পিসেমশাই মারা যাওয়ার পর থেকে আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না। দিদি নিজে থেকেই সব যোগাযোগ ছিন্ন করেছিল। কেন যোগাযোগ ছিন্ন করেছিল না করেছিল এ বিষয়ে সঠিক কিছুই জানি না। শুনেছিলাম দিদি নাকি কলকাতাতে থেকেই পড়াশুনো করে ওখানে কোনো স্কুলের চাকরিতে জয়েন করেছিল, কিন্তু কোনো একটা কারণে শেষ পর্যন্ত তার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। কথাগুলো বলতে বলতে তারা যে কখন বাড়ির পিছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। মাধবী ওদের থেকে কিছুটা দূরে ভাঙা টিন দিয়ে ঘেরা কুয়োটা দেখতে পেতেই উৎফুল্ল হলো। এই, তোমায় বলেছিলাম না একটা মজার জিনিস দেখাবো। ওই সামনের দিকে তাকিয়ে দেখো, কুয়োটা দেখতে পাচ্ছ না তুমি? অভিক এতক্ষণ ধরে চুপচাপ মাধবীর কথা শুনে চললেও এই কথাটা শোনার পর প্রায় চিৎকার করলো। এসব কি মাধবী? ঘুরতে আসার নাম করে এরকম একটা পুরনো বাড়ির সামনে তার ইতিহাস শোনানোর মানেটা কি? এখানে ঘুরতে এসেছি, ভালো ভালো ঘোরার জায়গা আছে, সেখানে গিয়ে ঘুরতে পারি আমরা, কিন্তু তা না, এখানে দাঁড়িয়ে একটা অর্থহীন বিষয় নিয়ে কথা বলছি। ওই যে কুয়োটা দেখছো, ওই কুয়োর মধ্যেই দিদির মৃতদেহটা পাওয়া গিয়েছিল। মাধবীর কথার মাঝেই চিৎকার করে জ্ঞান হারায় অভিক। যখন চোখ খোলে তখন নিজেকে আবিষ্কার করে হোটেলের রুমের নরম বিছানায়। এদিক ওদিক তাকিয়ে দেখে মাধবী নেই। অভিক ধীরে ধীরে বিছানায় উঠে বসতেই অনুভব করল মাথাটা এখনও যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সেই সাথে একটু আগের কথা মনে করতেই মনের মধ্যে ভয়টা আরও বেশি জেঁকে বসল। মাধবী যখন একের পর এক প্রিয়াকে নিয়ে কথা বলে চলেছিল, ঠিক সেই মুহূর্তেও প্রিয়াকে কুয়োর পাশে ভেজা জামা কাপড়ে দাঁড়িয়ে থাকতে দেখেছে। ওর মাথার মাঝ বরাবর সেই গভীর ক্ষত থেকে তখনও রক্তের স্রোত বয়ে চলেছে। সেই দৃশ্য দেখেই ভয়ে জ্ঞান হারিয়েছিল ও। যখন জ্ঞান ফিরল, অনুভব করলো কেউ একজন ওর সামনে এসে দাঁড়িয়েছে। অভিক মাধবী ভেবে চোখ বন্ধ করেই সামনে দাঁড়িয়ে থাকা নারীটির হাত ধরতেই ভয়ে চমকে উঠে সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিল, কারণ যেই হাতটা সে ধরেছিল সেটা পুরো বরফের মতো ঠান্ডার জলে ভেজা। অবশ্য অভিক হাতটা ছাড়লেও উল্টো দিকের সেই মেয়েলি হাতটা তখনও ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে। অভিক নিজের সর্বশক্তি দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা করলেও ওই নরম হাতের শক্তির সাথে কিছুতেই পেরে উঠল না। অভিক চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পারল একটা মুখ তার মুখের উপর ঝুঁকে পড়ে তাকে পর্যবেক্ষণ করছে, আর
মিটিমিটি হাসছে। অভিক চোখ বন্ধ করেও নিশ্চিন্ত হয়ে বলতে পারে এই মুখটা প্রিয়ার। তার মাথার ক্ষত থেকে রক্তের স্রোতে ভেসে গেছে ওর পুরো মুখটা। একটু একটু করে সেই মুখটা আরও এগিয়ে আসছে ওর দিকে। দুটো নরম হাত ধীরে ধীরে চেপে বসছে ওর গলার উপর। প্রচণ্ড ভয়ে আতঙ্কে নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করতে চোখটা খুলে ফেলল অভিক। চোখ মেলতেই দেখলো বিছানার ওপর লম্বা হয়ে শুয়ে আছে ও, আর ওর বুকের ওপরে একটা বেশ মোটা সোটা বাদামি বিড়াল মনের সুখে লেজ নাড়িয়ে ওরই দিকে তাকিয়ে রয়েছে। প্রথমে ব্যাপারটাই হকচকিয়ে উঠলেও পরে বিষয়টা বোধগম্য হতেই হাত নেড়ে কয়েকবার তাড়া দিতেই বিড়ালটা লাফ দিয়ে বিছানার পাশে খোলা জানলা দিয়ে বেরিয়ে গেল। অভি কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে একটু ধাতস্থ হতে বিছানায় উঠে বসল। শান্তিনিকেতনে একটা ছোট্ট কটেজে উঠেছে ওরা। কটেজটা বেশ সুন্দর আর ফুল বাগান দিয়ে সাজানো। মাধবীর এসব ব্যাপারে পছন্দ একেবারে নিখুঁত বলতেই হয়। কিন্তু ও এখানে পৌঁছালো কি করে? ও আর মাধবী তো দাঁড়িয়েছিল প্রিয়াদের বাড়ির পিছনে সেই কুয়োর সামনে। তাছাড়া ও তো এতদিন জানতই না যে প্রিয়ার মামাতো বোন মাধবী। অবশ্য জানবেই বা কী করে? মা বাবাকে হারিয়ে প্রিয়া তো একাই বড় হয়েছে নিজের মতো করে। কোনোদিনও কারোর এতটুকু অযাচিত সাহায্য গ্রহণ করেনি। বাইরে থেকে ওকে দেখে যতটা শান্ত হরিণীর মতো লাগতো, ভিতরে ভিতরে ততটাই আত্মবিশ্বাসী ছিল। ভুল কিছুর সাথে কোনোদিনও আপোষ করতো না মেয়েটা। এই জন্যেই তো বাবা মাও বড্ড আপন করে নিয়েছিল ওকে। কথা তো হয়েছিল ওর পিএইচডি শেষ হলেই সারা জীবনের মতো ওদের 4 হাত এক করে দেবার জন্য। কিন্তু কোথায় কি? তাছাড়া ওদের অনাগত সন্তানকেও তো ছুঁয়েও দেখতে পারেনি একবারের জন্য। সেই বৃষ্টি ভেজা রাতে যে ওরা অত কাছাকাছি এসেছিল, তারই ফলস্বরূপ ছোট্ট প্রাণ বেড়ে উঠছিল প্রিয়ার শরীরে। প্রথমে ওর বাবা মা দুজনে ব্যাপারটা জানতে পেরে সামান্য রাগ করেছিল ঠিকই, তবে ক্ষুদে অতিথি আসার আনন্দে তারাও গা ভাসিয়েছিল। কিন্তু সুখ তো ওর কপালে সইল না, বরং ঘন দুঃখের দল ওর পুরো জীবনটাকে একেবারে ছারখার করে দিল। ওর এখনও মনে হয় সেদিন যদি প্রিয়াকে একা বাড়ি যেতে না দিত, কিংবা ও নিজেও শিলিগুড়িতে ট্রিপে না যেত, তাহলে আজ হয়তো প্রিয়া ওর সাথে থাকতো, আর ওদের সন্তানও এতদিনে নিশ্চয়ই অনেক বড় হয়ে যেত। কিন্তু না, সেসব কিছুই হলো না। বরং কোথা থেকে কী যে হয়ে গেল তার হদিশও পেল না। সেই রাগেই হয়তো প্রিয়া রোজ ওর স্বপ্নে আসে ওর অভিমান রাগ সবটা উগরে দেবার জন্য। ওদের অনাগত সন্তানও হয়তো ওর ওপর প্রচণ্ডভাবে রেগে আছে। রেগে থাকারই কথা। একজন বাবা হয়ে যদি নিজের সন্তানকে বাঁচাতে না পারল, তাহলে সে কিসের বাবা? তার উপর ওদের কথা ভুলে তো এখন দিব্যি নতুন সংসার নিয়ে মেতে আছে ও। মাধবীকেও তো এত কিছু জানায়নি ও, বরং সবটাই সুন্দরভাবে গোপন করে গেছে। আসলেই বড় ঠক ও, বড় প্রতারক। কথাগুলো মনে মনে আওড়ে নিয়েই নিজেকে নিজেই আঘাত করতে লাগলো অভিক। নিজের গালেই নিজেই এলোপাথারি চর মারতে মারতে কান্নায় ভেঙে পড়ল। দু চোখ বেয়ে বয়ে যেতে লাগলো কান্নার জল। রাতের অন্ধকারে নিস্তব্ধ পরিবেশে শুধু প্রতিফলিত হতে লাগলো অভিকের ফুঁপিয়ে ওঠার শব্দ। কান্নার মাঝে মাধবীর কথা মাথায় আসতেই থমকে গেল অভিক। সত্যি তো, জ্ঞান ফেরার পর থেকে একবারের জন্যও ওকে দেখেনি। অভিক কান্না থামিয়ে দ্রুত চোখ মুখ মুছে উঠে দাঁড়াতেই চোখ গেল খোলা জানলার বাইরে। পূর্ণিমার পূর্ণ জ্যোৎস্নায় বাইরের জিনিস ভালোভাবেই দেখা যাচ্ছে। অভিক সেদিকে তাকিয়ে দেখল কালো শাড়িতে একটা নারী মূর্তি চুল এলো করে দাঁড়িয়ে রয়েছে। চুলগুলো মুখের ওপর পড়ে থাকায় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। যতদূরও জানে এই কটেজে ও আর মাধবী ছাড়া আর কেউ নেই। তাহলে কালো শাড়ি পরে এই অন্ধকারের মধ্যে কে দাঁড়িয়ে রয়েছে? তাছাড়া এই জায়গাটায় আশেপাশে সেরকম কোনো জনবসতিও নেই। নারী মূর্তিটি তখনও পিছন ফিরে স্থির হয়েই দাঁড়িয়ে রয়েছে। অভিক আরও ভালোভাবে নারীটিকে লক্ষ্য করতেই চমকে উঠল। নারীটির পরনে যে কালো শাড়িটা রয়েছে সেটাও নিজে প্রিয়ার জন্মদিনে গিফট দিয়েছিল।
প্রিয়া শাড়ি পরতে বেশ ভালোবাসত, তাই নানান কিছু রাছিলাই প্রিয়াকে নতুন নতুন শাড়ি উপহার দিত। কিন্তু এখন এখানে সেই একই শাড়ি এই নারীটির কাছে কি করে এলো বুঝতে পারল না অভি। একবার ভাবল মাধবী হয়তো শখ করে শাড়ি পরেছে, কিন্তু পরক্ষণে মনে পড়ে গেল মাধবী একা হাতে শাড়ি পরতে পারে না। হঠাৎ নুপুরের শব্দে চমক ভাঙল অভিকের। ও সামনে তাকিয়ে দেখল নারী মূর্তিটা তখন আলো অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে সামনের পথ ধরে। অভিক সেদিকে তাকিয়ে বার কয়েক হাঁক দিলেও ওপর দিক দিয়ে কোনো উত্তর এলো না। অন্ধকার রাতটা যেন আরও বেশি নিশ্চুপ হয়ে গেল। অভি কি করবে ভেবে না পেয়ে ভিতরে ভিতরে অস্থিরতা অনুভব করতে লাগলো। ওর কানে কানে কেউ যেন বলতে লাগলো, যা অভিক, বাঁচিয়ে নে প্রিয়াকে, নইলে চিরদিনের মতো হারিয়ে ফেলবি ওকে। অভিক আর কোনো চিন্তা ছাড়াই দরজা খুলে বেরিয়ে পড়ল সেই নারীর খোঁজ করতে। ওর মন বারবার বোঝাতে লাগলো সামনের নারী মূর্তিটি প্রিয়ার, কিন্তু মস্তিষ্ক বারবার আসন্ন বিপদের বার্তা পাঠাতে লাগলো। অভিক আর কিছু না ভেবেই কটেজ থেকে বেরিয়ে নারী মূর্তিটিকে অনুসরণ করতে লাগলো। কয়েকবার পিছন থেকে হাঁক দিলেও সামনের নারীটির মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা দিল না। সে নিজের মতো এগিয়ে চলল সামনের অন্ধকার পথ ধরে। অভিকও নিজের বাহ্যিক জ্ঞান হারিয়ে অনুসরণ করতে লাগলো নারীটিকে। বেশ অনেকক্ষণ হাঁটার পর মেয়েটি স্থির হয়ে দাঁড়ালো। অভিকও এতটা পথ হেঁটে এসে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে। কয়েকবার নিঃশ্বাস নিয়ে সামনের দিকে তাকাতেই চমকে উঠল। প্রিয়াদের বাড়ির পিছনে কুয়োর সামনে দাঁড়িয়ে আছে ও, আর ওর বিপরীত দিকে দাঁড়িয়ে রয়েছে শাড়ি পরা সেই নারীটি। তার কোলে সাদা কাপড়ে জড়ানো একটা শিশু, যদিও অন্ধকারের মধ্যে সবটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তার মধ্যেই ও শুনতে পেল সামনের নারীটির অস্বাভাবিক কণ্ঠ। এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাদের অভি? আমাদের কথা কি একটু মনে পড়ে না তোমার? আমাদের সন্তানের কথা, তার কথাও কি মনে পড়ে না? নিশ্চয়ই পড়ে না বলো, না হলে নতুন করে সংসার করতে পারতে না। সামনে নারীটির অস্বাভাবিক গলায় কথাগুলো শুনে অভিক দুদিকে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। না না প্রিয়া, প্রিয়া প্রিয়া ভুল ভুল বুঝছো আমায়। আমি তো তোমায় ভুলে যাইনি। না না না, আমি তোমায় ভুলতে পারবো না। আমি 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 তো সবসময় চেয়ে এসেছি আমাদের তিনজনের একটা ছোট্ট সংসার হবে, আমরা তিনজনে হেসে খেলে বেড়াবো। কিন্তু আমার ভুলের জন্যই তো তোমরা আমার থেকে দূরে সরে গেলে। সব আমার দোষ, আমার ভুল, আমার ভুল। তোমরা তোমরা আবার আবার ফিরে এসো না আমার কাছে। আমি আমি তোমাদের জন্য অপেক্ষা করছি, প্লিজ। সত্যি সত্যি আমাদের কথা ভাবো তুমি? আমাদের ভালোবাসো? তাহলে আমাদের কাছে চলে এসো। আমরা আমরা অপেক্ষা করছি তোমার জন্য। আমাদের যে ফেরার পথ নেই, কিন্তু কিন্তু তোমার তো আসার পথ রয়েছে। এসো, চলে এসো, তুমি এসো। তো তোমরা তোমরা আসতে পারবে না? কিন্তু 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 আমি আমি যেতে পারবো। কি 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 করে কি করে যাওয়া যায় বলো? আমি 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 এক্ষুনি যাবো তোমাদের কাছে। আমি 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 এক্ষুনি এক্ষুনি যাবো। কি 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 হলো, কি হলো বলো বলো। চুপ করে আসো কেন? বলো না, কি করে যাওয়া সম্ভব তোমার কাছে? বলো বলো। ওই যে কুয়োর একদম নিচে আমি আর বাবু থাকি। তুমি থাকতে পারবে তো ওই অন্ধকারের মধ্যে? অসুবিধা হবে না তো? অভিক কোনো উত্তর না দিয়ে চেয়ে রইল গাঢ় অন্ধকার কুয়োর ভিতরের অংশের দিকে। হঠাৎ হঠাৎ ওর ভাবনার মাঝে চারপাশে রাতের স্তব্ধতায় শব্দ দূষণ ঘটিয়ে কিছু একটা কুয়োর জলে পড়তেই চমকে উঠল অভিক। সঙ্গে সঙ্গে সামনে তাকিয়ে দেখল প্রিয়া যে জায়গাটায় দাঁড়িয়েছিল সেই জায়গাটা ফাঁকা, আর চাঁদের মৃদু আলোতে কুয়োর জলের মধ্যে ভেসে রয়েছে সাদা চাদর।
যেটা একটু আগে প্রিয়ার কোলে থাকা শিশুটার শরীরে জড়ানো ছিল। আর কিছু ভাবতে পারল না অভিক। আবারও প্রিয়াকে হারিয়ে ফেলার ভয় চিৎকার করে কেঁদে উঠল। তারপরই কি মনে হতে কুয়োর দিকে বেশ কিছুক্ষণ আনমনে চেয়ে থেকে বিড়বিড় করে কিছু বলেই চোখের নিমেষেই ঝাঁপ দিল কুয়োর মধ্যে। রাতের নিস্তব্ধতা ভেঙে আবারও জলের মধ্যে কিছু পড়ার শব্দ হয়েই থেমে গেল। আবারও চারিদিকে নেমে এলো রাতের নিস্তব্ধতা। এর বেশ কিছুক্ষণ পরে কুয়োর ওপর দিক থেকে বেরিয়ে এলো সেই কালো শাড়ি পরিহিতা নারী। তার চুলগুলো এখন আর খোলা নেই, বরং হাত খোঁপা করা রয়েছে। আর তার মুখটাও চাঁদের আলোতে স্পষ্ট। তার মুখের আনাচে কানাচে খেলে বেড়াচ্ছে পৈশাচিক আনন্দের হাসি। সে মুখ বাড়িয়ে কিছুক্ষণের জন্য কুয়োর ভেতরের দিকে তাকিয়ে রইল। সাদা চাদরের কিছুটা অংশ এখনো জলের উপরে ভেসে রয়েছে। সেদিকে তাকিয়ে মুচকি হেসে হাতে ধরা ফোনে কাউকে একটা ফোন লাগিয়ে উচ্ছ্বসিত সে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? আরে মাধবী বলছি, শুনতে পাচ্ছ শুভ্র? হ্যাঁ, অভি আর নেই, ওর পাপের শাস্তি পেয়েছে। আবারও ফোনের ওপার থেকে অন্য ব্যক্তিটি কিছু বলল। মাধবী কুয়োর দিকে তাকিয়েই রইল। হ্যাঁ, যেই কুয়োর মধ্যে ঠেলে প্রিয়াকে খুন করেছিল অভি, সেই কুয়োর মধ্যে স্বইচ্ছায় ছাপ দিয়েছিল ও নিজে। সব কিছু তো শেষ হওয়া দরকার, আর পাপের শাস্তি তো ওকে পেতেই হতো। তবে তুমি না থাকলে কিছুই সম্ভব হতো না। আমার প্রতিটা কাজে তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো, সত্যি ধন্যবাদ তোমাকে। আর হ্যাঁ, আমি কটেজে ফিরে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরাগুলোকে আবার শুরু করে দিতে বলবো। আর যে টাকাটা বাকি আছে আমি কলকাতায় গিয়ে ওকে দিয়ে দেব। আরেকটা কথা, ওই ছেলেটিকে কয়েকদিন নিরুদ্দেশ হয়ে যেতে বলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রাখলাম এখন আমি। কথাগুলো বলে ফোন কেটে দিল মাধবী। তারপর কুয়োর দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। মানুষজন এত বোকা হয় বুঝি? আমি তো ভেবেছিলাম শুধু প্রিয়াই বোধহয় একাই বোকা, কিন্তু না, আমি পুরোটাই ভুল। এখানে তো দেখি সবাই বোকা। অভি বোকা, এমনকি শুভ্রও বোকা। না হলে ওরা কেউ একবারের জন্য বুঝলো না প্রিয়াকে খুন করেছে ও নিজেই। হ্যাঁ, ওই তো খুন করেছে প্রিয়াকে। করবে নাই বা কেন? প্রিয়ার সাথে ওর সেরকম সম্পর্ক না থাকলেও ওর বাবা মা ফোনে ঠিকই যোগাযোগ রেখেছিল ওর সাথে। সেই সাথে কষ্টের মধ্যে প্রিয়া কিভাবে একা সব সামলে জীবনে এগিয়ে যাচ্ছে সেই নিয়ে সব সময় নানান কথা চলতে থাকতো। ভালো লাগতো না ওর প্রিয়াকে নিয়ে ওর বাবা মায়ের এত আধিক্যতা দেখে। তাই সময় বুঝে অনেক দিন ধরে নানা ভাবনা চিন্তা করে মাথায় আঘাত করে কুয়োর জলে ধাক্কা দিয়ে একেবারের জন্য সরিয়ে দিয়েছিল পৃথিবী থেকে। অবশ্য তখনও জানতো না যে ও মা হতে চলেছে। জানলে বাঁচিয়ে রাখতো না অবশ্য। তার ওপর ভাগ্যের ফেরেই ওর বিয়ে হলো প্রিয়ার প্রেমিকের সাথে। অভিক যে প্রিয়ার প্রেমিক ছিল সেটা জানতে পেরেছিল অনেক পরে। আর জানার সঙ্গে সঙ্গে আবার ওর রাগটা মাথা চাড়া দিয়ে উঠেছিল। ওর জীবনের সব কিছুতে প্রিয়ার আধিপত্যটা মেনে নিতে পারেনি ও। তাই অভিককেও প্রিয়ার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে লাগলো। ঠিক সেই সময় জানতে পারলো শুভ্র, মানে অভিকের প্রাণের বন্ধু, নিজেও চায় অভিককে শেষ করে দিতে। তার মতে অভিকই প্রিয়াকে খুন করেছে, আর তারপর সব প্রমাণ লোপাট করে দিয়েছে। ব্যাস, আর কি, শুধু শুভ্রর মনে আরও একটু আগুন জ্বালিয়ে দিয়েছে। তারপর একের পর এক অভিকের অজান্তে নানা হ্যালুসিনেশনের ড্রাগ ওর শরীরে অতি নিখুঁতভাবে পৌঁছে দিয়েছে মাধবী। তারই ফল হিসেবে নানা রকম জিনিস হ্যালুসিনেশন করতে লাগলো অভিক। এতেই কাজ আরও সহজ হলো। প্রিয়ার মৃত্যুর জন্য নিজেকে আরও বেশি দোষী ভাবতে লাগলো অভিক। আর তার ফল হলো ওই যে অভিকের শরীরটা কুয়োর জলের গভীর অতলে হারিয়ে গেছে। তাছাড়া আজ প্রিয়ার শাড়ি পরে আজ অভিককে যেভাবে ম্যালুপুলেশন করেছে তাতে আরও বেশি কাজ দিয়েছে। এইদিকে শুভ্র বেচারার জন্য ভারী খারাপ লাগছে ওর। ও যে মনে মনে প্রিয়াকে ভালোবাসতো সেটাও কোনোদিন প্রিয়াকে জানাতে পারল না।
আর না তো জানতে পারলো প্রিয়ার খুনি অভিক নয় বরং মাধবী নিজেই। আর এই সত্যিই ও ছাড়া কেউ কোনোদিন জানতে পারবে না। কথাগুলো নিজের মনে মনে বলে অট্টহাসিতে ফেটে পড়ল ও। ওর হাসি ছাড়াও তখনও রাতের গভীর অন্ধকারের মধ্যে দূর থেকে ভেসে আসছে রাত জাগা পাখিদের কান্নার শব্দ। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প লেখিকা ইশিকা হাজরার কলমে মিথ্যার আড়ালে। গল্প পাঠে ছিলাম আমি প্রীতম। আমার সাথে বিভিন্ন চরিত্রে ছিল সায়ন্তন, রুবিনা, তৃষা, আর্য, সৌভিক ও নীল। আবহ এসএফএক্সে ডিটিউন প্রোডাকশন, প্রচ্ছদ নির্মাণে কৃষ্ণেন্দু, ভিডিওগ্রাফিক্সে শঙ্খ এবং গল্পের নাট্যরূপ নির্মাণে দুর্বা। আজকের গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো আজকের মতো এইটুকুই। ফিকশন হান্ট আবার হাজির হবে ভয়ঙ্কর আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব টু ফিকশন হান্ট। শুভরাত্রি।